আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। একজন গৃহিণীর সারাদিনের কর্মব্যস্ততা নিয়ে আজকের ব্লগ ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভিডিও শুরুতে আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আর অনেক ভিডিও দেখতে। অনেকেই আমার ভিডিও দেখছেন হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাই আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরই মধ্যে আমার চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু একা হাতে আজকে সংসারের সব কাজ করব, একজন গৃহিণী সারাদিনের ব্যস্ততা নিয়ে ভিডিওটি সাজিয়েছি, তো সকাল থেকে ভিডিও শুরু করলাম। আজকে খুব সকালেই ঘুম থেকে উঠেছি, সকালে নাস্তা করার পরও 1 মিনিটও বসে থাকিনি। তো যেহেতু আজকে গাছের পরিচর্যা করব, তো ভাবলাম ভিডিওর এই অংশগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি গাছের পরিচর্যা হিসেবে সব সময় কিন্তু চাল ডাল ধোয়া পানি দিয়ে থাকি। আজকে যেহেতু ডাল রান্না করব, তো ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তো আমি সরাসরি গাছে পানি দিয়ে দিই। অনেকে পানিটা জমিয়ে রাখেন, আমার কাছে মনে হয় চাল ডাল ধোয়া পানিটা জমিয়ে রাখলে গন্ধ বের হয়, যার জন্য আমি জমিয়ে রাখি না, সাথে সাথে দিয়ে দিই। আর ডাল যদি আমরা রান্না করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখি দেখবেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে ডালটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এতে করে কিন্তু আমাদের সময় সাথে কিন্তু গ্যাস দুটোই সাশ্রয়ী হয়। তো আমি সব সময় যে কোনো ডাল, সেটা হতে পারে মুগ ডাল বা মসুর ডাল, রান্না করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখি আর সেই পানিটাই কিন্তু আমি গাছে দিয়ে থাকি। এভাবেই আমি আমার ছোট্ট বারান্দার গাছের পরিচর্যা করে থাকি। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই এই যে ডাল ধোয়া পানিটা গাছে দিয়ে দেই। তো এখানে হচ্ছে বেশ কয়েকটা গাছ আছে, এই গাছটার আমি নাম জানি না, তবে মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, পাতাগুলো খুব সুন্দর দেখতে, আর যে ফুল ফোটে সেটাও ভীষণ সুন্দর। আর এই তো আমার গোলাপ গাছ আমি পানিটা দিয়ে দিলাম। আর এটা যেহেতু দেশি গোলাপ গাছের চারা, প্রতিদিনই আমাকে 2-1টা করে ফুল দেয়। তো ফুল ফোটার পর আমি গাছটাকে সুন্দর করে ছেটে দেই, তখন নতুন করে যে ডালপালা হয় প্রতিটা ডালে কিন্তু সুন্দর গোলাপের কলি থাকে। যাদের গোলাপ গাছ আছে মাঝে মধ্যে ছেটে দিবেন, দেখবেন খুব সুন্দর গোলাপ ফুল হবে। তো আজকে একা হাতে সংসারের সব কাজ করব, একদমই একা হাতে, হেল্পিং হ্যান্ড ছাড়া। আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা হচ্ছে অসুস্থ, কয়েকদিন আসবে না। তবে আজকে জানতাম না, হঠাৎ করে শুনি সে আসবে না, তো মাথার উপর তো আকাশ ভেঙে পড়েছে। এতগুলো কাজ জমিয়ে রেখেছিলাম, আজকে আবার বাজারও করবে, সবজির বাজার। তো ভেবেছিলাম মেয়েটা আসার পরে ওকে দিয়ে কিছু সবজি কাটাবো, তো ভাবলাম মেশিনে কাপড়টা দিয়ে দিই সকাল সকাল। আর এখন যেহেতু বর্ষার সময় রোদ বৃষ্টির খেলা হয়, এই রোদ এই বৃষ্টি যে কাপড়গুলো ভেজা থাকে মাঝে মধ্যে সেগুলো সহজে শুকাতেও চায় না। আর ছোটো বাচ্চা থাকলে দেখা যায় কাপড় চোপড় আসলেই লাগে বেশি। তো বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। বেডরুম গোছানোর পরে ড্রয়িং রুম এসে দেখি এই অবস্থা, সব খেলনা নিয়ে চলে এসেছে, আর আপসি স্কুলে চলে গিয়েছে, ছোট্ট ছানা এই অবস্থা করেছে। তো এখন ড্রয়িং রুমটাও সুন্দর করে গুছিয়ে নেব। একা হাতে মাঝে মধ্যে কাজ করতে গেলে হিমশিম খেয়ে যাই। আচ্ছা, আপনাদের কেমন হয় কিনা বলেন তো? যেদিন কাজের লোক আসে না কাজের স্পিড কিন্তু বেড়ে যায়, তাই না? মাথার উপর কাজের টেনশন রেখে 1 সেকেন্ডও বসে থাকতে ইচ্ছে করে না। তো ভাবলাম দুপুরে রান্নার কাজে যাওয়ার আগেই সকালে যে থালা বাসন জমেছিল সেগুলো আগে ধুয়ে নেই। বেসিনে থালা বাসন জমানো আমার একদমই ভালো লাগে না। তো আমি যেদিন থালা বাসন ধুয়ে নিয়ে দেখা যায় আমি সাথে সাথে ধুয়ে ফেলি। আর এই যে সব কিন্তু সকালে থালা বাসন জমেছে, তো মাঝে মধ্যে আমাকে হেল্পিং হ্যান্ড মেয়েটাও থালা বাসন ধুয়ে দেয়। আমার কাছে কিন্তু সবচেয়ে কষ্টের মনে হয় যে পাতিল ধোয়ার কাজটা। কেন জানি আমার কাছে যে পাতিল কড়াই এগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে আর কষ্টও মনে হয়। রান্নাঘরে কাজ করছিলাম আর একটু পর পর গিয়ে আমার ছোট্ট ছানাকে দেখে আসছিলাম কোথায় কি করছে। তো মাঝে মধ্যে ওকে নিয়ে এত বেশি টেনশন হয়, মাঝে মধ্যে চুপ করে বসে থাকে, ডাকলেও সাড়া দেয় না, তখন বুঝতে পারি নিশ্চয়ই কোনো অকাম করছে, যেহেতু আপসিও স্কুলে
তো সে কিন্তু একা একাই মাঝে মধ্যে এই কাজ করে সেই কাজ করে, খুব দুষ্টামি করে। তো আজকে বেশি সময় আমি তাকে রান্নাঘরে বসিয়ে রেখেছিলাম যে আমার কাছাকাছিই থাকো। আমার রান্নাঘরের সাথে যেহেতু একটা বারান্দা আছে, তো মাঝে মধ্যে বলছি যাও বারান্দায় গিয়ে ট্রাক দেখো। আমার ছোট্ট ছানা হচ্ছে ট্রাক দেখতে খুব পছন্দ করে। ছোট বাচ্চা থাকলে আসলে মায়েদের টেনশনের শেষ নাই। তবে হ্যাঁ, ছোট বাচ্চাদের কাছাকাছি রাখাই ভালো। ছোট বাচ্চারা তো বোঝে না, অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়, যার জন্য আমি সবসময় চেষ্টা করি আমার কাছাকাছি রাখতে। এই যে বারান্দাতে বসে বসে কিন্তু আমি এখন শাপলা পরিষ্কার করব। আমার কাছে আমার ছোট্ট ছানা বসিয়ে রেখেছি একটা শাপলা ফুল দিয়ে। তো ওই যে বলেছিলাম না আজকে হেল্পিং হ্যান্ড মেয়েটা আসবে বলে কিন্তু আমি বাজার থেকে শাপলা নিয়েছিলাম, কিছু সবজি বাজার করিয়েছি, কিন্তু হঠাৎ করে শুনি সে আসবে না। তো কি করব, শাপলা রেখে দিলে তো শুকিয়ে যাবে। তো ভাবলাম শাপলাটাকে পরিষ্কার করে রেখে দিই। আজকে আর শাপলা রান্না করব না, কালকে শাপলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আজকে পরিষ্কার করে রেখে দেই। যদিও শাপলা পরিষ্কার করতে খুব একটা সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু শাপলা থেকে এই যে আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যায়। তো প্রথমে আমি একটু ছোট ছোট টুকরা করে নিয়েছি, তারপরে এই যে সুন্দর করে শাপলার আঁশগুলো তুলে ফেলবো। আমার কাছে শাপলা ভাজি খেতে বেশ ভালো লাগে। আচ্ছা, যারা এখনো শাপলা ভাজি খাননি, একবার শাপলা ভাজি করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো, বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে, দেখবেন খেতে খুব মজার। আর এখন যেহেতু বর্ষার মৌসুম, শাপলা কিন্তু বাজারে খুব পাওয়া যায়, দামেও অনেকটাই সস্তা। যখন ছোট ছিলাম মা শাপলার ডাঁটা বেছে নিত আর আমি মায়ের পাশে বসে এভাবে শাপলা যে কলি ছিল সেগুলো দিয়ে ফুল বানাতাম, আবার মাঝে মধ্যে মালা বানিয়ে গলায় পরে বসে থাকতাম। সত্যি ছোটবেলার স্মৃতিগুলো অনেক বেশি আনন্দের। এই তো আমি সুন্দর করে 2 মুঠা শাপলার ডাঁটা বেছে নিয়েছি। এগুলো এভাবে ফ্রিজে রেখে দিব, কালকে যখন রান্না করব তো ফ্রিজ থেকে বের করে ছোট ছোট টুকরা করে তারপরে ভাপ দিয়ে যে কালো পানিটা থাকে সেটা ফেলে দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। যারা এখনো শাপলা ভাজি খান নাই, একদিন ভাজি করে খেয়ে দেখবেন, বেশি করে ঝাল দিয়ে রসুন দিয়ে, খুব মজার হয়। আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি এই দিয়ে 3 দিন হচ্ছে শাপলা ভাজি করেছিলাম, সত্যি আমার অনেক বেশি পছন্দের। তবে অনেকেই শাপলা ভাজি খান নাই। আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড মেয়েটা, ও বলেছিল যে ও কখনো খায় নাই, তো ওকেও বলছি যে একদিন ভাজি করে খেয়ে দেখবে, আসলে খেতে বেশ মজার হয়। আজকে অনেক সবজির বাজার এনেছে, তো সেখান থেকে লাউ রান্না করব। লাউটা বেশ ভালো ছিল, অর্ধেকটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আর অর্ধেকটা রেখে দিব। প্রথমে ভেবেছিলাম হেল্পিং হ্যান্ড মেয়েকে দিয়ে কিছু সবজি কেটে ফ্রিজে রেখে দিব। আমি মাঝে মধ্যে দেখা যায় 2-3 দিনের সবজি কেটে রেখে দিই ফ্রিজে, যেদিন রান্না করি বের করে নেই। কিন্তু এখন শুনি সে আসবেই না, আর কবে সুস্থ হবে তাও জানি না। তো কাজের লোক রাখলে এক টেনশন, না রাখলে আর এক টেনশন, মানে 2 দিকেই জ্বালা। তো আমার তো মনে হয় মাঝে মধ্যে চিন্তাই করে রাখে যে মা সেই কয়দিন যাব না। আমার বাসার এই মেয়েটা কাজে বেশ চালু, খুব দ্রুত কাজ করতে পারে, কিন্তু ওই যে মাসে 3-4 দিন এমনও হয় 5 দিনও আসে না। তোকে নিয়ে আসলে অনেকটা টেনশনেই আছি, নতুন করে কাজের লোক দেখবো কিনা সেটাও বুঝতে পারছি না, যেহেতু মেয়েটা মাঝে মধ্যে অসুস্থ থাকে। তাই হেল্পিং হ্যান্ড ছাড়া নিজের সংসারের কাজগুলো কয়েকদিন ধরে নিজেই করে নিচ্ছি। তবে একটা কথা বুঝতে পেরেছি, হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে সংসারের কাজগুলো বা ঘরের কাজগুলো আমরা দ্রুত শেষ করতে পারি। চলুন আপনাদের সাথে কয়েকটা আইডিয়া শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে নাস্তার পর্ব শেষ করে নেবেন, তারপরে বাচ্চাদের নাস্তা রেডি করে রেখে দিবেন, যেহেতু বাচ্চারা একটু দেরিতে ঘুম থেকে উঠে। এরপরে দুপুরে কি রান্না করবেন ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন। মাছ বা মাংসের সাথে আদা রসুনের পেস্টও বের করে রেখে দিতে পারেন, কারণ অনেকটা সময় লাগে বরফ ছাড়তে। তো সেক্ষেত্রে আগে থেকে যদি আমরা বের করে রেখে দিই কিন্তু বরফটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। সবজি বা পেঁয়াজ কাঁচামরিচ কাটার থাকলে কেটে রেখে দিবেন, মনে হবে রান্নার কাজ অর্ধেকটাই শেষ। রান্নার জন্য সবকিছু গোছগাছ করে তারপরে পুরো বাসাটাকে গুছিয়ে নেবেন। চাইলে কিন্তু পুরো বাসাটা গুছিয়ে তারপরে রান্নার কাজে আসা যায়। আবার কাপড় ধোয়ার থাকলে কাপড় ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখে দিবেন, গোসলের সময় কিন্তু খুব দ্রুত কাপড়গুলো ধুয়ে নেওয়া যায়। তবে আমার যেহেতু ওয়াশিং মেশিন আছে আলহামদুলিল্লাহ, আমার কাজ অনেকটাই সহজ হয়েছে। আমরা অনেকেই মনে করি ওয়াশিং মেশিন হচ্ছে বিলাসিতা, কিন্তু আসলেই না, ওয়াশিং মেশিনটা আসলে অনেক বেশি উপকারী। তো এখন যেহেতু দেশি বিদেশি সব ব্র্যান্ডেরই ওয়াশিং মেশিন পাওয়া যায়, চাইলে কিন্তু সাধ্যের মধ্যে সবটুকু সুখ চিন্তায় রেখে বা মাথায় রেখে আমরা একটা ওয়াশিং মেশিন নিতেই পারি, যেহেতু আসলে এটা অনেক বেশি কাজের। বা যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা বয়স্করা আছেন, সহজে কাপড় ওয়াশ করতে পারেন না, তাদের জন্য বলবো একটা ওয়াশিং মেশিন আসলে অনেক বেশি দরকারি।
এই যে আমার পাশে হেল্পিং হ্যান্ড মেয়েটা নাই বেশ কয়েকদিন ধরে, আমার কাজগুলো কিন্তু আমি সহজে করে নিয়েছি একা হাতে। আমার বাসায় যেদিন হেল্পিং হ্যান্ড মেয়েটা আসে না, তো আমি আগে থেকে চিন্তা করে রাখি কোন কাজের পরে কোন কাজটা করব। কারণে বসে থেকে আমি একদমই সময় নষ্ট করি না। মাথার উপরে কাজের টেনশন থাকলে দেখবেন 1 সেকেন্ডও বসে থাকতে ইচ্ছে করে না। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো নির্দিষ্ট সময়ের মধ্যে বাচ্চাদের খাবারও রেডি করতে হয়। তো আমি অনেকটাই ঘড়ি ধরে কাজ করার চেষ্টা করি। দুপুর 1টার মধ্যে আমি চেষ্টা করি সব কাজ শেষ করতে। দুপুর 2টার মধ্যে বাচ্চাদের গোসল থেকে শুরু করে খাবার খাওয়ানো সব কাজগুলোই শেষ করি। তো আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যদি হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ধাপে ধাপে শেষ করি, একটু বুদ্ধি করে কাজ করি, তাহলে দেখবেন সব কাজ শেষ হয়ে যাবে খুব দ্রুত। তো যাই হোক, হেল্পিং হ্যান্ড ছাড়া কয়েকদিন ধরে একাই সংসারের কাজগুলো করে নিচ্ছি খুব দ্রুত সহজভাবেই। আজকে দুপুরের জন্য লাউ দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি, আর সাথে ডাল রান্না করেছিলাম ঘন করে। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। আমি কিন্তু লাঠি দিয়ে না, হাত দিয়ে ঘরটা মুছে নিই, আমার কাছে এভাবে সহজ মনে হয়। তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া নামাজ কালাম শেষ করে মেশিন থেকে কাপড় বের করে এখন বারান্দাতে নেড়ে দিব। আর এখন যেহেতু মোটামুটি একটু রোদ আছে, দুপুরের পরে রোদ ওঠে, যদিও হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে যায়, তারপরে বারান্দাতে শুকিয়ে যাবে। জানি না কে কে এখন আমার সাথে আছেন অনেক ধৈর্য নিয়ে বা অনেক ভালোবাসা নিয়ে এতক্ষণ কষ্ট করে আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।